লাস্ট লেকচারে আমরা পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের জন্য আমরা কমিউনিটি পার্টিসিপেশন সম্পর্কে আলোচনা করছিলাম। কমিউনিটি পার্টিসিপেশন কি, কি কি ক্ষেত্রে কমিউনিটি পার্টিসিপেশন হতে পারে, এমার্জেন্সি স্যানিটেশন সার্ভিসে কমিউনিটি পার্টিসিপেশন কেমন হবে, কমিউনিটি পার্টিসিপেশনে কেমন ইনসেনটিভস আছে, কি কি ইনসেনটিভস আছে। তারপর আমরা পড়েছিলাম স্টেক হোল্ডার অ্যানালিসিস। স্টেক হোল্ডার কারা? তো আমরা আবার স্টেক হোল্ডার ফরে এমার্জেন্সি স্যানিটেশন সার্ভিসের জন্য স্টেক হোল্ডার কারা এবং তাদের ইন্টারেস্ট কি কি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা জেন্ডার এবং ভালনারেবল গ্রুপ সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা একটু আলোচনা করব প্রবলেম অ্যানালিসিস ট্রি। তো প্রবলেম ট্রি অ্যানালিসিস বলতে বোঝাচ্ছে, আমি যদি একটু জিসটা বলার চেষ্টা করি, যে প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। তো কমিউনিটি পার্টিসিপেশনে এই প্রবলেম আইডেন্টিফিকেশনে কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের অংশগ্রহণ থাকে। তো কোনো একটা এনজিও ধরো স্যানিটেশন ফ্যাসিলিটি ডেভেলপ করে দিবে, তাদের জন্য তাদেরকে জিজ্ঞেস করলো আসলে আপনাদের প্রায়োরিটি কি, আপনাদের কি এখন ডেভেলপ করে দেওয়া উচিত। তো তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা জানাইতে পারলো যে তাদের প্রতিটা ফ্যামিলিতে একটা করে ল্যাট্রিন নাই। তাদের প্রবলেমটা তারা পেয়ে গেল কি, নো ফ্যামিলি ল্যাট্রিনস, নো ফ্যামিলি ল্যাট্রিনস। তো প্রবলেম ট্রি অ্যানালাইসিসটা হলো, আমার অবজেক্টিভটা কি, নো ফ্যামিলি ল্যাট্রিন থেকে আমাকে করতে হবে এভরি ফ্যামিলি টু হ্যাভ ইটস ওন ল্যাট্রিন, প্রতিটা ফ্যামিলিতে একটা করে ল্যাট্রিন থাকবে, এটা হলো আমাদের গোল। তো আমার কমিউনিটির লোকজন বললো আমার প্রবলেম হলো প্রতিটা ফ্যামিলিতে একটা করে ল্যাট্রিন নেই। তারপর তারাই আবার বলে দিচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের কেন ল্যাট্রিন নেই, প্রতিটা ফ্যামিলিতে আছে, কিছু কিছু ফ্যামিলিতে আছে বাট সবার নাই, কেন নাই, তখন তারা বললো নো টুলস। ল্যাট্রিন প্রতিটা ফ্যামিলিতে তৈরি করার জন্য যে টুলস দরকার সে টুলস গুলো নাই। আবার কিছু লোক বলছে নো মেন টু কনস্ট্রাক্ট, কিছু ফ্যামিলি আছে যেখানে কিনা অল্প বয়স্ক মানুষ আবার বেশি বয়স্ক মানুষ আছে, এবং বেশি বয়স্ক মানুষ তারা ফিজিক্যালি তারা লেবার দিতে পারবে না, তারা কনস্ট্রাক্ট করতে পারবে না। তাদেরকে যদি তুমি টুলসও দাও, টাকাও দাও, তারা তারা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবে না। তারা বলছে যে আমার বাড়ির কোনো লোক নাই যে কিনা এই ল্যাট্রিনটা বানায় নিতে পারবে। আরেকটা হলো ইনসাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস। তারা বলছে আমাদের কাছে যে ম্যাটেরিয়াল গুলো দরকার ল্যাট্রিন তৈরি করা, হাইজেনিক ল্যাট্রিন, সে ল্যাট্রিন তৈরি করার ম্যাটেরিয়ালস নাই, বা ধরো একটা টিউবওয়েল সেটআপের জন্য যে ম্যাটেরিয়ালস দরকার সেই ম্যাটেরিয়ালস নাই। তো তারা প্রবলেম পাইলো এবং প্রবলেমটা কেন হচ্ছে সেটাও আইডেন্টিফাই করে জানাই দিল। এটার জন্য এখন কি হচ্ছে, এগুলো হলো কজ এবং এর ইফেক্ট গুলো কি। প্রথম ইফেক্টটা হয়ে গেল, যেহেতু প্রতিটা ফ্যামিলিতে ল্যাট্রিন নাই, তারা হয়তো বা ওপেন ডিফিকেট করে, অথবা তারা কি করে একটা ল্যাট্রিন একাধিক পরিবার ব্যবহার করে। একটা ল্যাট্রিন যখন একাধিক পরিবার ব্যবহার করে তখন দেখা যায় সেই ল্যাট্রিনটা ডার্টি থাকার প্রবণতা বেশি, একজন মানুষ ক্লিয়ার করতে পারে আরেকজন ক্লিয়ার করবে না, ল্যাট্রিন ডার্টি থাকতে পারে। তো ল্যাট্রিন ডার্টি থাকলে অবশ্যই তারা আবার ওপেন ডিফেক্ট করবে। তো ওপেন ডিফিকেশন হলে আবার কি হবে, ডায়রিয়ারি মানে অকারেন্সটা বেশি থাকবে, আর ওমেন্স অ্যাসল্ট এই ঘটনাটা বেশি হবে। তো দেখতেছে প্রতিটি ফ্যামিলিতে ল্যাট্রিন ফ্যাসিলিটি না থাকার কারণে আমার এই প্রবলেম গুলো হচ্ছে ইফেক্টস, আর এর কজ গুলো হইলো নিচে। তো এখন যখন ডেভেলপমেন্ট প্রজেক্টে আমরা কিন্তু তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম তাদের প্রবলেমটা কি, প্রবলেমের ইস্যু গুলো কি, সোর্স গুলো কি। এটা হলো প্রবলেম ট্রি অ্যানালাইসিস। যে কোনো প্রবলেমের জন্য একটা ট্রি অ্যানালাইসিস হয়। এরপরে কাজটা যেটা হবে, কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে আমরা যেটা কি করব, একটা অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস করব। অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে আমার গোলটা অ্যাচিভ করতে আমাকে যে ইস্যুগুলো ছিল, আমার যে ল্যাকিংস গুলো ছিল, সে কজগুলো ছিল, সে কজগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করব। আমার অবজেক্টিভটা ফুলফিল হইলে কজগুলো অ্যাড্রেস করার পর আমি আলটিমেটলি কি ধরনের আউটকামটা পেতে পারি, এটা হলো অবজেক্টিভ ট্রি অ্যানালিসিস। তো আমার টার্গেট ছিল এভরি ফ্যামিলিতে একটা ওন ল্যাট্রিন থাকবে। প্রথমে দেখেছিলাম যে নো টুলস, কোনো টুলস ছিল না, দ্যাটস ওয়াই আমি টুলস প্রোভাইড করব। টুলস প্রোভাইড করার ক্ষেত্রে কমিউনিটি পার্টিসিপেশন যখন হচ্ছে তখন আমরা কি করতেছি, একজন স্ট্রিট লিডারের কাছে দিচ্ছি। স্ট্রিট লিডার বলতে বোঝাচ্ছে, সাপোজ বলতেছি এখানে 10টা ফ্যামিলির জন্য একজন লিডার বানিয়ে দিলাম, এই লিডারের কাছে সব টুলস দেওয়া হবে। সেই লিডার একজন একটা বাড়ির পর আরেকটা বাড়িতে ল্যাট্রিন তৈরির জন্য এই সরঞ্জামগুলো, ম্যাটেরিয়ালগুলো, ইকুইপমেন্টগুলো সাপ্লাই দিবে। তাহলে টুলস নিয়ে প্রবলেম চলে গেল। তারপর প্রোভাইড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। সবাই বলছিল টাকার অভাবে বা যে কোনো কারণেই তারা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস তাদের কাছে ছিল না, তাদেরকে যদি আমি ম্যাটেরিয়াল প্রোভাইড করি তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে যে যার বাড়িতে স্ট্রিট লিডারের কাছ থেকে ইকুইপমেন্ট নিয়ে নিজের বাড়িতে তারা ল্যাট্রিন বানায় নিতে পারবে। ঠিক আছে। এখন আরেকটা ইস্যু ছিল যে
কিছু ফ্যামিলিতে কোনো মানুষ নাই কনস্ট্রাক্ট করে দেওয়ার জন্য, সেসব ফ্যামিলিতে কি করতে হবে, এই ভান্ডারেবল ফ্যামিলিতে ভলেন্টিয়ার টিম দিতে হবে, যে যারা কিনা ল্যাট্রিন বানায় দিতে পারে। তো এই ভলেন্টিয়ার টিমটা তাদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, হয়তো বা এই ভলেন্টিয়ার টিমকে বা যারা কিনা কনস্ট্রাক্ট করবে লেবার তাদেরকে পে করতে হবে, যারা কিনা এনজিও, যারা কিনা প্রতিটা ফ্যামিলিতে, বা গভর্নমেন্ট এজেন্সি যারা কিনা প্রতিটা ফ্যামিলিতে ল্যাট্রিন ফ্যাসিলিটি দিবে। বুঝতে পারলা আমি যেই কথাটা বলতেছি? তো এই সব কয়টা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সব কয়টা যদি আমরা যদি কি করতে অ্যাকোমোডেট করতে পারি, তখন কি হয়ে যাবে, মানুষজন ফ্যামিলি কিপস ল্যাট্রিন ক্লিন, প্রতিটা ফ্যামিলি মানে 7 থেকে 10 জন লোক একটা ল্যাট্রিন ব্যবহার করবে, তখন ওই ফ্যামিলিটা ওই ল্যাট্রিন কি মানে ক্লিন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। তো ল্যাট্রিন ক্লিন থাকলে তারা ল্যাট্রিন ব্যবহারে আগ্রহী হবে, তখন তারা কি করবে না, ওপেন ডিফেক্ট করবে না, ফাঁকা জায়গায় ল্যাট্রিন করবে না, তাদের মধ্যে ওপেন ডিফিকেশনের প্রবণতা কি হয়ে যাবে, কমে যাবে। এটা একটা সুবিধা হয়ে গেল। সাথে সাথে ওপেন ডিফিকেশন যদি না হয় তাহলে তারা কি করবে, ডায়রিয়া হওয়ার প্রবণতাটা তাদের কমে যাবে। আর সাথে সাথে ফ্যামিলির মধ্যে যদি ল্যাট্রিন থাকে তাহলে উইমেন আছে যা বা যারা বয়স্ক লোক আছে তাদের অ্যাসাল্ট হওয়ার প্রবণতাটা কমে গেল। তো এই প্রবলেম ট্রি অ্যানালিসিস বা অবজেক্টিভ ট্রি অ্যানালিসিস এক্সাম্পলে আমাদের কমিউনিটি পার্টিসিপেশনটা কোথায়, এক এই প্রবলেম আইডেন্টিফিকেশনে, দুই তারা এই কাজগুলো করবে, যেমন একটা গ্রুপের লিডার বানায় তাদের কাছে ইকুইপমেন্ট দেওয়া হবে, এবং তারা গ্রুপে যে যাদের কিনা ফ্যাসিলিটি নাই, নিজেদের সামর্থ্য নাই ল্যাট্রিনটা বানায় নেওয়া, তাদেরকে তারা ল্যাট্রিন বানায় নেবে। তো এটাই হলো আমাদের কমিউনিটি পার্টিসিপেশন। এখন আমার যদি কমিউনিটি পার্টিসিপেশন না থাকতো তাহলে আমাদের প্রতি বাড়িতে ল্যাট্রিন বানায় দেওয়া লাগতো, এক কস্ট বেশি হতো, ল্যাট্রিন বানানোর জন্য যে লেবার কস্ট যেত সে লেবার কস্টটা লেবারদের বাইরে থেকে নিয়ে যেতে হতো। ইভেন এমন হয়েছে যে অনেক বাড়িতে ম্যাটেরিয়াল আছে কিন্তু তবুও তারা বাইরে থেকে ম্যাটেরিয়ালের যোগান নিচ্ছে, তাহলে এটা কস্টটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর স্যানিটেশন সার্ভিস প্রোভাইডিং, বা ধরো স্যানিটেশন সার্ভিস, ওয়াটার সাপ্লাই সার্ভিস বা এমার্জেন্সি স্যানিটেশন সার্ভিস, সেখানে পার্টিসিপেটিং অ্যাপ্রোচটা আমাদের কি করে, আমাদের রিসোর্সটাকে মানে ম্যাক্সিমাইজ করার বা ধরো অপটিমাম লেভেলে আমরা রিসোর্সটাকে কাজে লাগাইতে পারবো। এর মাধ্যমে যারা কিনা দুর্গত মানুষ, যারা কিনা স্টেক হোল্ডার, প্রাইমারি স্টেক হোল্ডাররা বেনিফিটেড হয় বিভিন্নভাবে, ইকোনমিক্যালি, মরালি। বুঝতে পারলাম এতটুকু? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তো এখান থেকে কিন্তু তোমাদের ফাইনালে কোশ্চেন আসবে। তো এরপরে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা পড়বো আমাদের এই কোর্সটাতে সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন, লাস্ট চ্যাপ্টারটা। তো প্রথমে আমাদের জানা উচিত এনভায়রনমেন্টাল পলিউশনটা কি। তো এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা জানি, তো এনভায়রনমেন্টাল পলিউশন বলতে বোঝাচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে এমন কোনো কন্টামিনেশন ঘটা বা এমন কোনো মানে সাবস্টেন্স বা হার্মফুল সাবস্টেন্স এনভায়রনমেন্টে আসা, যার কারণে ওই এনভায়রনমেন্টের ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে বা নেচারটা আছে, অথবা সেই এনভায়রনমেন্টের মধ্যে যারা থাকে মাইক্রো অর্গানিজমস, ম্যানকাইন্ড, প্লান্ট, তারা যদি নেগেটিভলি এফেক্টেড হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই অবজেক্টের এডিশনটাকে বলছে এনভায়রনমেন্টাল পলিউশন। অবজেক্টের এডিশনটাকে বলছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো বলছে আবার যদি আমি একটু আরেকভাবে চিন্তা করি, তো এনভায়রনমেন্টের কিছু কম্পোনেন্ট আছে। তো এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট গুলো কি, এয়ার আছে, ওয়াটার আছে, সয়েল আছে, ঠিক আছে, বা ইকোসিস্টেম যদি বলো ডিফারেন্ট টাইপের ইকোসিস্টেম আছে। আর এখানেই আমরা এর মধ্যে আমরা মানুষজন, পশু পাখি, প্রাণী, উদ্ভিদ সবকিছু বেঁচে থাকি। এখন এই কম্পোনেন্ট গুলো ইটসেলফ একটা কম্পোনেন্ট, এয়ার, ওয়াটার বা সয়েল, এই কম্পোনেন্ট গুলোর মধ্যে যদি কোনো কেমিক্যাল চেঞ্জ আসে, ফিজিক্যাল চেঞ্জ আসে বা বায়োলজিক্যাল চেঞ্জ আসে, এই চেঞ্জের কারণে এই সিস্টেমের মধ্যে থাকা ইনহেবিটেন্টস গুলো যদি অ্যাডভার্সলি এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন এই চেঞ্জটাকেও বলা হয় পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্ট অথবা এনভায়রনমেন্টাল কম্পোনেন্টের চেঞ্জ, সেটা নেগেটিভ চেঞ্জ বা আনহেলদি চেঞ্জের কারণে এর নেটিভস যারা আছে, এর ভেতরে যারা আছে, তারা যদি অ্যাডভার্সলি ইফেক্টেড হয়, তখন এই চেঞ্জটাকে বলা হয় এনভায়রনমেন্টাল পলিউশন। তো পলিউটেন্টস কাকে বলে, পলিউশন ঘটানোর জন্য যে সাবস্টেন্সটা এডিশন হচ্ছে, ইভেন এমন হতে পারে যে এনভায়রনমেন্টের কোন একটা কম্পোনেন্টকে তুমি বের করে দিচ্ছ এনভায়রনমেন্ট থেকে,
তখনও কিন্তু এনভায়রনমেন্টের কি হবে, পলিউশন। যেমন পানির মধ্যে যদি ডিজলভ অক্সিজেনের পরিমাণ তুমি কমায় ফেলো, তাহলে পানিটা কি হেলদি থাকবে না আনহেলদি হবে বলো তো? পানির মধ্যে ডিজলভ অক্সিজেনের মাত্রা যদি কমে যায় কোনোভাবে, তাহলে ওয়াটারটা কি হেলদি হবে না আনহেলদি হবে? কি মনে হয় তোমাদের? ওয়াটারে ডিজলভ অক্সিজেন আনহেলদি হবে স্যার। আনহেলদি হবে, তো অ্যাকোয়াটিক লাইফ অক্সিজেনের স্বল্পতায় ভুগবে। তো কোনো কিছু এডিশন বা সাবট্রাকশন, ওই জন্য বলতেছি চেঞ্জ, কম্পোনেন্টের কোন একটা অংশের চেঞ্জের কারণে মানুষ, প্রাণী, উদ্ভিদের বা এনভায়রনমেন্টে যদি অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়, তখন সেটাকে বলতেছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো যে সাবস্টেন্স গুলোর কারণে পলিউশন ঘটতেছে সেগুলোকে বলতেছে পলুটেন্ট, তো বলতেছে any substance which causes harmful effects or uneasiness in the organisms, then that particular substances may be called as the pollutant. তো এনভায়রনমেন্টে থাকে মাইক্রো অর্গানিজমস, মানে মানুষজন, উদ্ভিদ, প্রাণী, অর্গানিজমস এরা। তো এই অর্গানিজমস গুলো যদি হার্মফুল এফেক্টেড হয় বা আনইজি ফিল করে কোনো একটা বস্তু বা সাবস্টেন্সের এনভায়রনমেন্টে প্রবেশের কারণে, তখন এই সাবস্টেন্সকে বলা হয় পলুটেন্ট। তো পলুটেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় বিভিন্ন বেসিসে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, একটা পার্সপেক্টিভ থেকে দ্য ম্যাটেরিয়াল দ্যাট কজ পলিউটেন্ট আর অফ টু টাইপস, এক হলো পারসিস্টেন্ট পলিউটেন্ট, আরেকটা হলো নন পারসিস্টেন্ট পলিউটেন্টস। তো পারসিস্টেন্ট পলিউটেন্ট বলতে কি বোঝাচ্ছে? পারসিস্টেন্ট পলিউটেন্টস বলতে কি বোঝাচ্ছে, যে পলিউটেন্ট গুলো এনভায়রনমেন্টে, ধরো কোনো একটা সাবস্টেন্স এনভায়রনমেন্টে গেল, যে এনভায়রনমেন্টের পলিউশন ঘটাচ্ছে, কিন্তু সেই সাবস্টেন্সটা অ্যাজ ইট ইজ অনেকদিন ধরে থেকে যাচ্ছে, তার নিজের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে নিজে প্রথম থেকে শেষ পর্যন্ত একই অবস্থায় থাকে, নিজের সক্রিয়তা বজায় রাখে, সেই টাইপের পলিউটেন্ট গুলোকে বলা হয় পারসিস্টেন্ট পলিউটেন্ট। যেরকম তুমি প্লাস্টিক, তুমি যদি প্লাস্টিকের কথা চিন্তা করো, প্লাস্টিকের পলিথিনের কথাই চিন্তা করো, তুমি যদি মাটির নিচে পলিথিনকে চাপা দিয়ে রাখো বা ড্রেনের পানিতে পলিথিনকে ফেলে দাও, ড্রেনটাকে ক্লগিং করবে, ড্রেনেজ ওয়াটারটাকে ব্লক করবে, যার কারণে বৃষ্টির পানি যাইতে পারবে না, আরবান ফ্লাডিং হতে পারে। তাহলে এটা প্লাস্টিকের জন্য একটা পলিউশন হচ্ছে। আবার এই প্লাস্টিক যদি মাটিতে থাকে, মাটির নিচে থাকলে মাটির উর্বরতা ক্ষমতা কমায় ফেলতে পারে। তো পলিথিন ধরো 50, 60, 100 বছর অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, সে পারসিস্ট করতেছে, সে পলিউশন ঘটাচ্ছে, কিন্তু সে নিজে চেঞ্জ হচ্ছে না। তো এই টাইপের পলিউটেন্টকে বলা হয় পারসিস্টেন্ট পলিউটেন্ট। এবার নন পারসিস্টেন্ট পলিউটেন্ট কাকে বলা হয়? নন পারসিস্টেন্ট পলিউটেন্ট হলো জাস্ট অপোজিট অফ পারসিস্টেন্ট পলিউটেন্ট। নন পারসিস্টেন্ট পলিউটেন্ট গুলো কি করতেছে, তারা যখন এনভায়রনমেন্টে যায়, এনভায়রনমেন্টের পলিউশন ঘটায়, কিন্তু নিজে পরিবর্তিত হতে থাকে, নিজে ব্রেক ডাউন করতে থাকে, এগুলোকে বলা হয় নন পারসিস্টেন্ট পলিউটেন্ট। যেমন বায়োডিগ্রেডেবল ম্যাটার, যেমন তুমি যদি একটা ছোট্ট একটা মানে অর্গানিক কিছু যদি ফেলে দাও, পচা গাছ মাটিতে ফেলে রাখলাম, তাহলে কি হতে পারে, সে পচা গাছ থেকে দুর্গন্ধ আসতে পারে, তারপরে ধীরে ধীরে ওই পচা গাছটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে কি সে বায়োডিগ্রেড হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো সে পলিউশন ঘটালো, কিন্তু সে তার নিজের অবস্থা চেঞ্জ করে ফেলছে। তো এই জন্য বলছে এটাকে নন পারসিস্টেন্ট পলিউটেন্ট। এরপর আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, সেটা হলো প্রাইমারি পলিউটেন্টস, আরেকটা হলো সেকেন্ডারি পলিউটেন্টস। প্রাইমারি পলিউটেন্টস বলতে বোঝাচ্ছে কোন সাবস্টেন্স এনভায়রনমেন্টে প্রবেশ করলো, বা এনভায়রনমেন্টের কোনো কম্পোনেন্ট, এয়ার, ওয়াটার, হোয়াটএভার, যার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে দূষণ তৈরি করে ফেললো, সে নিজেই দূষণ তৈরি করলো, এটাকে বলা হয় প্রাইমারি পলিউটেন্ট। এগুলোকে বলা হয় প্রাইমারি পলিউটেন্ট। যেরকম প্লাস্টিক পানির মধ্যে ড্রেন ক্লগিং করতেছে, মাটিকে, সয়েলকে নষ্ট করতেছে। ডিডিটি, এটা কি করতেছে, সয়েলকে ক্ষতিগ্রস্ত করতেছে, পানিকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো সে নিজেই যে ক্ষতি সাধন করতেছে, এগুলোকে প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্ট বলতে বোঝাচ্ছে কি, এই পলিউটেন্ট গুলো যদি তুমি এনভায়রনমেন্টে চলে আসে, এনভায়রনমেন্টে আসলেই এনভায়রনমেন্টের পলিউশন সে ঘটাবে না, সে কি করবে, তার মতো সিমিলার অন্য কোনো সাবস্টেন্সের সাথে একত্রিত হয়ে পলিউশন ঘটাবে। সে একাই পলিউশন ঘটাতে পারে না, বাট অন্য কারো সহায়তা মিলায়ে সে কি করবে, পলিউশন ঘটাবে। এটাকে বলে সেকেন্ডারি পলিউটেন্ট। যেমন নাইট্রোজেন, এবং হাইড্রোকার্বন যদি একত্রিত এনভায়রনমেন্টে আসে, তখন যখন কিনা তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটে, তখন এখান থেকে পারঅক্সিলেট নাইট্রেট তৈরি হয়।
পারঅক্সিটাইল নাইট্রেট তৈরি হয়, PAN বলে, পারঅক্সিটাইল নাইট্রেট তৈরি হয়। তো পারঅক্সিটাইল নাইট্রেটটা আবার এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। তো কথা হলো পারঅক্সিটাইল নাইট্রেট তো তুমি ডিরেক্ট এনভায়রনমেন্টে পাবে না, কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোকার্বনের ইন্টারঅ্যাকশন এটা করতেছে। তাহলে এগুলো হলো কি আমাদের কি হাইড্রোকার্বন নাইট্রোজেন অক্সাইড সেকেন্ডারি পলিউটেন্ট হিসেবে কাজ করতেছে। এছাড়া এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা কোয়ান্টিটেটিভ পলিউটেন্ট আর একটা হলো কোয়ালিটেটিভ পলিউটেন্ট। কোয়ান্টিটেটিভ পলিউটেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে এই সাবস্টেন্সটা এনভায়রনমেন্টে গেলে যদি অতিরিক্ত মাত্রায় থাকে তখন পলিউশন ঘটে, কিন্তু অল্প মাত্রায় থাকলে পলিউশন ঘটে না, তখন এই টাইপের পলিউটেন্টকে বলা হয় কোয়ান্টিটেটিভ পলিউটেন্ট। ঠিক আছে, তো বাতাসে কিছু না কিছু কার্বন ডাই অক্সাইড থাকবে, সমস্যা নাই, কিন্তু সেইটা যদি মানুষের শরীরের সহনীয় ক্ষমতার চেয়ে বেশি পরিমাণে থাকে তখন আমরা বলতেছি যে কার্বন ডাই অক্সাইড দ্বারা আমাদের কি এয়ার পলিউশন ঘটে। আর কোয়ালিটেটিভ পলিউটেন্ট বলতে কি বোঝাচ্ছে, এটা অল্প মাত্রায় থাক বা বেশি মাত্রায় থাক, এটা আমার ক্ষতি করবে, এনভায়রনমেন্টাল পলিউশন ঘটাবেই, এটাকে বলতেছে কোয়ালিটেটিভ পলিউটেন্ট, সাচ অ্যাজ দেখো ফাঙ্গিসাইড বা হার্বিসাইড। ঠিক আছে, এছাড়া আরেকটা ক্যাটাগরি বলতেছে ম্যানমেড পলিউটেন্টস, ন্যাচারাল পলিউটেন্ট। ম্যানমেড পলিউটেন্ট মানে কি, মানুষ যেগুলো তৈরি করে, তো কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করতেছে, এই কেমিক্যাল থেকে যে পলিউটেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তৈরি করতেছে, তারপরে আবার ডোমেস্টিক ওয়েস্ট তৈরি করতেছে, এগুলো মানুষ তৈরি করতেছে। তো মানুষ দ্বারা তৈরি যে কোনো ধরনের পলিউটেন্টকে বলতেছে ম্যানমেড পলিউটেন্ট। আর ন্যাচারাল পলিউটেন্ট সাচ তুমি যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, আগ্নেয়গিরির উৎপাতের সময় কি হয়, জ্বলন্ত লাভা বেরিয়ে আসে, সাথে সাথে পাইরোক্লাস্টিক ডেব্রিস বেরিয়ে যেতে পারে, বা বিভিন্ন ধরনের অ্যাশ কি করে নিঃসরিত হয়, এই অ্যাশ গুলো এয়ারটাকে পলিউট করে, সাথে সাথে নিয়ার বাই ওয়াটার বডি বা সয়েলটাকে পলিউট করতে পারে। তো এগুলো হলো ন্যাচারাল পলিউটেন্টস। এছাড়া আবার দুই ভাগে ডিসপোজালের উপর ভাগ করে দুই ভাগে ভাগ করা যায়, একটা বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট আর নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। মানে যে পলিউটেন্ট গুলোকে ডিগ্রেড করা সম্ভব হয় বায়োলজিক্যালি, মানে অর্গানিক ম্যাটারের কথা যদি চিন্তা করো, তুমি যদি একটা পশুকে মাটিতে ফেলে রাখো তখন কি হয়, এখান থেকে বিভিন্ন ধরনের পোকা মাকড় ব্যাকটেরিয়া ভাইরাস এরা কি করে, একে পুরোটা ডিগ্রেড করে ফেলে, খেয়ে ফেলে বলে না, তারপর মাটির সঙ্গে মিশে চলে যাচ্ছে, তো এখানে ডিগ্রেডেশন ঘটে যায়। সিমিলার হয়েছে, তুমি যদি পলিথিনটাকে ফেলে রাখো দেখবো বছরের পর বছর সে ডিগ্রেড করতেছে না। তো এগুলোকে বলতেছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। এখন আমরা তিনটা স্পেসিফিক টাইপের পলিউশন নিয়ে আলোচনা করব। একটা হলো এয়ার পলিউশন, একটা হলো ওয়াটার পলিউশন, আর একটা হলো সয়েল পলিউশন। আমি যদি এয়ার পলিউশন নিয়ে আলোচনা করতে চাই, এয়ার পলিউশনটা কি, এয়ার পলিউশন বলতে বোঝাচ্ছে এয়ার পলিউশন ইজ দ্য প্রেজেন্স অফ ওয়ান অর মোর ডিসঅ্যাডভান্টেজিয়াস content in such quantity and for such duration as it is catastrophic or tend to add catastrophe to human health and welfare, animal or plant life। তো বলতেছে আমার বাড়িতে এমন কোন কম্পাউন্ডের উপস্থিতিটা কেমন হবে, একটা মানে একটা বললো কি কনসিডারেবলি লার্জ অ্যামাউন্টের কোয়ান্টিটিতে থাকবে এবং অনেক বেশি সময় ধরে থাকবে, এমন না যে 1 ঘন্টার জন্য শুধুমাত্র এই কম্পোনেন্টটা বাতাসে আছে তারপরে নাই, তা না, এটা একটা বড় সময় জুড়ে বেশি অ্যামাউন্টে কোনো কম্পাউন্ড এয়ারে থাকলে এবং সেই এয়ার ব্যবহারকারী মানুষজন পশুপাখি প্রাণী এর দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই ধরনের সাবস্টেন্সের উপস্থিতিটাকে বলা হয় এয়ার পলিউশন। ঠিক আছে, তো এখন এয়ার পলিউশনে কি কি পলিউটেন্ট থাকতে পারে, আমরা এখানে একটা টেবিল কালেক্ট করেছি আমি একটা সোর্স থেকে। তো টেবিলটাতে কি কি থাকে পলিউটেন্ট, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সাসপেন্ডেড পার্টিকুলেট মেটার, এটা খুবই ক্ষতিকর এয়ারের জন্য। মানে ছোট ছোট সূক্ষ্ম বালিকণা ধূলিকণা যেটা আমাদের বাতাসের মধ্যে ভাসতে থাকে, সাসপেন্ডেড থাকে, এই পার্টিকুলেট ম্যাটার, তারপরে সালফার অক্সাইড, স্মগ, তারপর হাইড্রোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। তো এই টেবিলটা তোমাদের পড়তে হবে। কিভাবে পড়তে হবে, প্রতিটা পলিউটেন্টের নাম এবং কোন সোর্স থেকে পলিউটেন্ট গুলো আসতেছে এবং এর কারণে কি কি অ্যাডভার্স বা হার্মফুল ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। তো যেমন দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হইতে পারে, ইন্ডাস্ট্রির উৎপাদনের পর আমাদের যে ধোঁয়াটা বা স্মোকটা বের হয় যেটা কিনা বাতাসে তারা ডিসিপেট করে দেওয়ার চেষ্টা করে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে আমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা সোর্স। তারপর ভেহিকলস থেকে বেরোতে পারে, পাওয়ার প্ল্যান্ট থেকে বেরোতে পারে। তারপর কার্বন মনোক্সাইড কখন হয়, যখন ইমিশন এন্ড বার্নিং অফ ফসিল ফুয়েলের ইমিশন বা বার্নিং থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়, ফসিল ফুয়েল বার্নিং করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রি এবং পাওয়ার প্ল্যান্ট থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তো বিষয়টা হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো ইন্ডাস্ট্রি
আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমার কিন্তু এয়ার পলিউশন করতেছে। এর কারণে হিউম্যান বিং এ কি কি রোগ হইতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইডের জন্য ভীষণ প্রবলেম হইতে পারে, যে তার হলো দেখতে সমস্যা হবে, সিভিয়ার হেডেক, প্রচন্ড মাথা ব্যথা, ইভেন হার্ট স্ট্রেন হয়ে যেতে পারে। অথবা আবার আছে কি, অনেকের রেসপিরেটরি প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয় নাইট্রোজেন ডাই অক্সাইডের এয়ার পলিউটেড এয়ারটা যদি কেউ ইনহেল করে। তো তোমাদের এটা পড়তে হবে। এছাড়াও আরো কিছু আছে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, সিলিকা, মানে যেগুলো হেভি মেটাল আছে, সেই হেভি মেটাল গুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইমিশনের মাধ্যমে এয়ারে চলে আসে। এছাড়া রেডিও অ্যাক্টিভ প্রোডাক্ট, তো ধরো রেডিও অ্যাক্টিভ প্রোডাক্ট মানে কি, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মানে আমরা যখন এনার্জি তৈরি করতেছি, তারপর যে ওয়েস্ট তৈরি হচ্ছে, সেই ওয়েস্ট তো রেডিও অ্যাক্টিভ, সেখান থেকে বারবার রেডিও অ্যাক্টিভ যে ওয়ে, আলফা, গামা, বিটা রেগুলো বের হচ্ছে, এই রেগুলো তো মানুষের হেলথের জন্য খারাপ। তো এগুলো হলো সোর্স। এখন কন্ট্রোল করতে হবে, আমরা কি বলবো কন্ট্রোল মেজার্স গুলো কি। আমরা যদি এয়ার পলিউশন কন্ট্রোল করতে চাই, প্রথমে আমাদের করতে হবে পলিসি মেজারমেন্ট। পলিসি আমাদের তৈরি করতে হবে যে আমরা কি উপায়ে পলিসি মেজার করতে হবে বা পলিসি তৈরি করতে হবে, যে আমরা কি উপায়ে আমরা এই কন্ট্রোল করতে পারি, কি উপায়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। যেমন ইন্ডাস্ট্রি গুলোকে বলবো যে তোমরা এই গ্রিন হাউস গ্যাস ইমিট করাটা বন্ধ করো, তাদেরকে ল দ্বারা, তাদেরকে ডিরেকশন দ্বারা, বিভিন্ন কনসোর্টিয়ার মাধ্যমে বা সম্মেলনের মাধ্যমে তাদেরকে বোঝানো যে বাবা তোমরা যা উৎপাদন করতেছো এতে আমাদের এয়ার নষ্ট হচ্ছে। ডেভেলপ কান্ট্রিগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে তারা এই দূষিত বায়ু বা দূষিত পদার্থ বায়ুতে দিচ্ছে, এবং তার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটার ইফেক্ট আবার লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোকে সাফার করতে হচ্ছে। তো এগুলোকে পলিসি মেজার করতে হবে। এবার টেকনিক্যালি বা ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজিতে আমরা কি করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসকে চেঞ্জ করতে পারি, বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেসে ইন্ডাস্ট্রি মেশিনারিজ গুলো চলে, যে ফুয়েলে চলে, এই ফুয়েলের কারণে এখন এয়ার পলিউশন হচ্ছে, আমরা ফুয়েলটা চেঞ্জ করতে পারি, মেশিনারিটা ডেভেলপ করতে পারি যাতে কম ইমিশন ঘটে, বা আমরা এই ইমিশনের পর এগুলোকে আমরা ইউটিলাইজও করতে পারি। যেমন ইন্ডাস্ট্রি থেকে যে মানে যে দূষিত বায়ু বের হচ্ছে, সে বায়ু থেকে আমরা এমন কোনো কণা, ধরো নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোকে এক্সট্রাক্ট করে আমরা অন্য কোনো কাজে যাতে ব্যবহার করতে পারি, এরকম কোনো প্রসেস আবিষ্কার করা বা সেটা মেইনটেইন করা এবং সবাইকে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা। এছাড়া আবার কি করতে পারি, আমরা যদি এসব নাও করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল যে ইমিশন, এই ইমিটেড গ্যাসগুলোকে আমরা কি করতে পারি, কিছুটা নন টক্সিক বানাইতে পারি। সেখানে এয়ারের ট্রিটমেন্ট করতে পারি, এয়ার ট্রিটমেন্ট করে, তারপরে এয়ার ট্রিটমেন্ট করে কি করতেছি, বা আমরা গ্যাসগুলোকে ট্রিট করে নন টক্সিক বানাচ্ছি বা লেস টক্সিক বানাচ্ছি, তারপর সেটা আমরা এয়ারে ডিসপোজ করব। তো এই মেজার গুলো আমরা নিতে পারি ফর কন্ট্রোলিং এয়ার পলিউশন। এরপর আছে আমাদের ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন বাংলাদেশে কিন্তু খুব একটা বার্নিং ইস্যু। তো ওয়াটার পলিউশন বিষয়টা বলতেছে যে ওয়াটারের মধ্যে অর্গানিক, ইনঅর্গানিক, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল যেমনই হোক সাবস্টেন্স আসলে ওয়াটারের কোয়ালিটির যদি ডিটেরিয়েশন ঘটে বা ওয়াটার কোয়ালিটি যদি ডিগ্রেড করে, তখন তাকে বলতেছে কি আমাদের ওয়াটার পলিউশন। তো ওয়াটার পলিউশনটা আমাদের গ্রাউন্ড ওয়াটারে হতে পারে, সারফেস ওয়াটারেও হতে পারে। গ্রাউন্ড ওয়াটারে স্পেসিফিক্যালি আমাদের আয়রন পলিউশন বা ধরো আমাদের আর্সেনিক পলিউশন ঘটতে পারে। এখন আমরা ওয়াটার পলিউশনের দুইটা সোর্স দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্সটা কি, ধরো আমার এটা একটা রানিং ওয়াটার বডি, একটা রিভার, রানিং ওয়াটার বডি একটা রিভার, এই রিভারে আছে ওয়াটার। তো এই রিভারের ওয়াটারে এমন কোনো সাবস্টেন্স যদি আসলে ওয়াটারের কোয়ালিটি ডিটোরিয়েট করে, তবে বলতেছি এটা, এই এডিশনটাকে বলতেছে ওয়াটারের পলিউশন। আচ্ছা, এখন দেখো এখানে একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, যে এই সিটি থেকে যত ওয়েস্ট ওয়াটার আছে, সেই ওয়েস্ট ওয়াটার গুলো আসে, সেই ওয়েস্ট ওয়াটারকে ট্রিট করার পর লেস টক্সিক ওয়েস্ট ওয়াটারটাকে আমরা নদীতে দিচ্ছি। তাহলে নদীর পানিটা আমার কি হচ্ছে, দূষিত হচ্ছে। তো দূষিত হচ্ছে কোথায় থেকে, এই স্পেসিফিক পয়েন্ট থেকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে, ইন্ডাস্ট্রিয়াল বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা একটা ফ্যাক্টরি থেকে ওয়েস্ট ওয়াটারটা আমরা রিভারে ডাম্প করি। তো রিভারের পলিউশন ঘটতেছে এই ফ্যাক্টরির জন্য। তাহলে এই ফ্যাক্টরি বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো পয়েন্ট সোর্স। এই দুটাকে বলা হয় পয়েন্ট সোর্স। এই দুটাকে বলা হয় পয়েন্ট সোর্স, মানে যে সোর্স গুলো আমরা স্পেসিফিক্যালি জানি এবং যে সোর্স গুলো আমরা সহজে রেগুলেট করতে পারি। সহজে রেগুলেট মানে কি, আমি যদি এই ডাম্পিংটা বন্ধ করে দিই বা এই ডাম্পিংটা বন্ধ করে দিই, মানে আমি আর নদীতে এই ওয়েস্ট গুলো যেতে দিব না, ইন্ডাস্ট্রি থেকে বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, তাহলে আর নদীর বা পানির কোনো পলিউশন ঘটতেছে না।
ঠিক আছে। তো নন পয়েন্ট সোর্স গুলোকে আমরা সহজেই কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। সরি, পয়েন্ট সোর্স গুলোকে। আর নন পয়েন্ট সোর্স বলতে বোঝাচ্ছে, যেমন দেখো এখানে একটা ক্রপ ল্যান্ড আছে, এই ক্রপ ল্যান্ডে আমাদের পেস্টিসাইড ব্যবহার করা হয়, ধরো কেমিক্যাল পেস্টিসাইড। বা আমাকে এখানে আরবান এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়া, রুরাল এরিয়া, এখানে কি স্ট্রিটের উপর যখন বৃষ্টি আসে, বৃষ্টির পানি স্ট্রিটে থাকে, সেই স্ট্রিটের পানি আবার কি গ্রাভিটি ফ্লো করতে করতে নিয়ার বাই লো ল্যান্ড ওয়াটার বডিতে পানিটা পৌঁছে যায়। তখন কি হয়, সে মাটিতে থাকা যত ময়লা আবর্জনা ধুলোবালি সবগুলোকে টেনে নিয়ে সারফেস রান অফ, বৃষ্টির পানি সারফেস রান অফ হয়ে আসে কোথায়, আমাদের নদী নালা খালবিল। তো আলটিমেটলি আমার নদী নালা খালবিলটা কি হচ্ছে, পলিউটেড হচ্ছে, কিন্তু সোর্সটা হলো ডিফিউজড একটা এরিয়াতে, বিশাল বড় একটা এরিয়া জুড়ে আছে সোর্সটা। তো এই টাইপের সোর্স গুলোকে বলা হয় নন পয়েন্ট সোর্স। কোনো পার্টিকুলার পয়েন্ট না, হিউজ একটা এরিয়া জুড়ে যে সোর্সটা থাকে সেটাকে বলা হয় নন পয়েন্ট সোর্স। তো নন পয়েন্ট সোর্স থেকে পলিউশন কন্ট্রোল করা কঠিন, কারণ যে বৃষ্টির পানি সারফেস রান অফ করে তো আমার নদীতে আসবেই, কিন্তু এই আশাটাকে আমরা কি করতে পারবো না, তো কন্ট্রোল করতে পারবো না। এই জন্য নন পয়েন্ট সোর্স থেকে যে পলিউশনটা ঘটে তাকে কন্ট্রোল করা মোটামুটি কঠিন। এছাড়া আর কি কি জায়গা থেকে ওয়াটার পলিউশন হতে পারে, ইন্ডাস্ট্রি, বারবার বলতেছি ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি অ্যান্ড কমিউনিটি ওয়েস্ট ওয়াটার, ইন্ডাস্ট্রি থেকে উৎপাদনের পর যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, সেটা ধরো আয়রন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, ফুড প্রসেসিং, সোপ, ডিটারজেন্ট, এইসব ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস, এইগুলো থেকে যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, এইগুলো আবার আমাদের ওয়াটার বডিগুলোকে পলিউট করে ফেলে। এছাড়া আর এগ্রিকালচার সোর্স থেকে, যেমন আমরা পেস্টিসাইড, সার, তারপরে হার্বিসাইড, কীটনাশক এগুলো ব্যবহার করি, তো বৃষ্টির পানির সাথে বা ইরিগেশন ওয়াটারের সাথে পানিটা আমরা ওয়াটার বডিতে চলে আসতে পারে। তখন কি হতে পারে, আমার ওয়াটার পলিউশন করতে পারে। থার্মাল পলিউশন, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের পর বা মেশিনারি স্কুল রাখার পর আমাদের পানি ব্যবহার করতে হয় মেশিনারি স্কুল রাখতে। তো কুল রাখার পর পানি ব্যবহৃত হয়ে গেলে সে পানিটা গরম হয়, এই গরম পানিটা হয়তো আমরা নদী নালাতে ফেলে দিচ্ছি। এটা কি হচ্ছে, ওয়াটার কোয়ালিটি ডিটোরিয়েট হচ্ছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। এছাড়া মেরিন পলিউশন করতে পারে, মানে সমুদ্রে বা ওশনে, তো ওশনে যে ভেসেল গুলো চলাচল করে সেখান থেকে তারা ওয়েস্ট গুলো তারা, যারা জাহাজে আছে তারা কি ফেলে দেয়, সিম্পলি ওশনে ফেলে দেয়। অথবা তারা ম্যানমেড পলিউশন ঘটায়, বা তারা কি করে, অনেক জায়গায় আছে কি ওই ওয়েস্ট গুলো, কোন একটা সিটির ওয়েস্ট দূরবর্তী সমুদ্রে ফেলে দিয়ে আসা হয়। অনেক জায়গায় এমন আছে যে তারা সিটির যত ওয়েস্ট আছে সবগুলো সিটিতে না রেখে সমুদ্রের মধ্যে যে ফেলে দিয়ে আসে। এর মাধ্যমে কি হচ্ছে, পানিটার পলিউশন ঘটেছে। এছাড়া বিভিন্ন ট্যাঙ্কার থেকে, অয়েল ট্যাঙ্কার থেকেও মানে অয়েল সিপ করতে পারে। তো ইফেক্টটা কি, এখন ইফেক্টটা কি, এই ইফেক্টটা সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি। যেমন আমার ইন্ডাস্ট্রি থেকে হোক বা যে কোনো সোর্স থেকে ওয়েস্ট ওয়াটার আসলে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার থেকে আমরা হেভি মেটাল পাইতে পারি, লেড, মার্কারি। এগুলো কি করতে পারে, এগুলো যদি পানিতে আসে, ওয়াটার বডিতে আসে, এবং সেই পানিটা যদি হিউম্যান বিং কনজিউম করে, মানব শরীরে সেগুলো পৌঁছায় যাবে এবং মানব শরীর বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হবে। এছাড়া আমার ওয়াটার বডিতে যদি আমি সলিড ওয়েস্ট গুলো ফেলি, অর্গানিক সলিড ওয়েস্ট ফেলি, তাহলে কি হবে, বায়োডিগ্রেডেশন ঘটবে, তার বিওডিটা কি হতে থাকবে, প্রথমে কম থাকবে, বিওডি বেড়ে যাবে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তো ডিজলভ অক্সিজেন যদি কমে যায় পানিতে, তাহলে কি হয়ে যাবে, ওখানে যে লিভিং অর্গানিজম গুলো আছে তারা কি সাফোকেশন ফিল করবে, সেন্সিটিভিটি ফিল করবে। ঠিক আছে। এছাড়া ড্রিঙ্কিং ওয়াটারে যদি বিভিন্ন সোর্স থেকে আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্ট বা নাইট্রেট গুলো চলে আসে, এগুলো আসলে নাইট্রেট যুক্ত পানি যদি আমরা ব্যবহার করি, গ্রহণ করি, আমাদের রোগ বালাই হবে। এছাড়া বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, ইউট্রিফিকেশন তো ঘটে। তো ইউট্রিফিকেশন বলতে বোঝাচ্ছে ইউ মিন হেলদি অ্যান্ড ট্রফি মিনস নিউট্রিয়েন্টস। তো তোমার যদি কোনো একটা জলজ পরিবেশে যদি অনেক বেশি নিউট্রিয়েন্ট চলে আসে, মানে তুমি ওয়েস্ট ওয়াটার ফেলতেছো, তার মধ্যে অনেক নাইট্রেট আছে, নাইট্রেট আছে, ফসফরাস আছে, এগুলো যদি আসে, তখন কি হয়ে যাবে, তখন ওখানকার ওয়াটার বডিতে যে কি বলবে, এজিং হয়ে যায়, তার আর্লি এজিং ঘটে। আর্লি এজিং বলতে বোঝাচ্ছে ওখানে যে গাছপালা, বা গাছপালা না তো ছোট যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে বা জলজ উদ্ভিদ আছে, এরা বেশি বেশি নিউট্রিয়েন্ট পাবে, তারা খুব বেশি বেশি গ্রোথ হবে তাদের। তারা গ্রোথ হয়ে গেলে কি এক সময় হতে পারে কি, তোমার ওই ওয়াটার বডি বা ছোট্ট পুকুরের উপরে কচুরিপানা বা অন্য কোনো ধরনের গাছগাছালিতে ভরে গেছে, তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারতেছে না, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ধীরে ধীরে পুকুরটা মারা যায়। সে পুকুরে আর পানিও থাকে না, সেই পুকুরে আর কি থাকে না, কোনো জলজ উদ্ভিদ বা প্রাণীজ কোনো প্রজাতি সে পানিতে থাকে না। এটাকে বলতেছে ইউট্রিফিকেশন। তো কথা হচ্ছে ওয়াটার পলিউশনের জন্য আমাদের ইউট্রিফিকেশন ঘটে। এখন কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি, কন্ট্রোল মেজার। তো কন্ট্রোল মেজার প্রথম কথা হলো, আমি যদি ওয়েস্ট ওয়াটার তৈরি কমাইতে পারি, তাহলে আমাদের কি ওয়াটার পলিউশন কমবে। ফার্স্ট অফ অল, ওয়েস্ট ওয়াটার তৈরি কম মানে কি, আমি পানির ব্যবহার যত কমাইতে পারবো,
পানির ব্যবহার কোথায় কমাবো? মানুষ কি পানি খাওয়া কমাবে? না, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে আমরা যাতে পানির ব্যবহারটা কমাইতে পারি, তাহলে কি হবে? ওয়েস্ট ওয়াটার কম হবে, ওয়েস্ট ওয়াটার কম হলে ওয়াটার পলিউশন কম হবে। এরপর রিসাইকেলিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ওয়াটার শুড বি ইউজ টু ম্যাক্সিমাইজ এক্সটেন্ট পসিবল। তো আমাদের যে ওয়েস্ট ওয়াটার তৈরি হবে সেই ওয়াটারটাকে বারবার রিসাইকেল করে ব্যবহার করার প্রসেসগুলো আমাদের অ্যাডপ্ট করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে ওয়াটার পলিউশনটা কমবে। কারণ কি, ওয়েস্ট ওয়াটার আমরা ডাম্প করি কি ওয়াটারে, ওয়াটার বডিতে, নদী নালা খাল বিল, নদী নালা খাল বিলে যদি আমি ডাম্প না করে আবার ব্যবহার করি, রিউজ করি, তাহলে তো আমার পলিউশনটা কম হইলো। তারপর এক্সেসিভ ইউজ অফ পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার শুড বি অ্যাভয়েডেড। পেস্টিসাইড ফার্টিলাইজার ম্যাক্সিমাম হয় কেমিক্যাল কম্পাউন্ড, তো এই কেমিক্যাল কম্পাউন্ড ফার্টিলাইজার ব্যবহার করা মানে কি, ক্রপল্যান্ডে তোমার এই কেমিক্যাল গুলো আসছে, সেই কেমিক্যাল গুলো সয়েলের পলিউশন ঘটে, অ্যাজ ওয়েল অ্যাজ রান অফ করে যে পানিটা আছে ইরিগেশন ওয়াটারটা বা বন্যার সময় পানিটা উঠে চলে যাওয়া বা বৃষ্টির পানিটা জমি থেকে নেমে যাওয়ার সময় এই ফার্টিলাইজার গুলোকে সে টেনে নিয়ে ওয়াটার বডিতে নিয়ে যায়, তো ওয়াটার বডিটা পলিউট করে। তো আমাদের করতে হবে অর্গানিক ফার্মিং এর দিকে মনোযোগী হতে হবে, যে অর্গানিক কম্পাউন্ড দিয়ে যাতে আমরা ফার্টিলাইজারের কাজ করতে পারি, কিন্তু কেমিক্যাল কম্পাউন্ডের ব্যবহার কমা এবং কেমিক্যাল পলিউশন ইন ওয়াটারটা যাতে আমরা রিডিউস করতে পারি, এগুলো হলো কন্ট্রোল মেজার। এখন যদি আমি সয়েল পলিউশন নিয়ে কথা বলি, এনভায়রনমেন্টের আরেকটা কম্পোনেন্ট হলো সয়েল। তো সয়েল পলিউশনটা হয়ে গেল যে সয়েলে এমন কোনো সাবস্টেন্সেস আসা বা সয়েল থেকে এমন কোনো সাবস্টেন্সেস চলে যাওয়া যার কারণে সয়েলের ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, এবং এই চেঞ্জের কারণে যদি সেই সয়েলের ক্রপ প্রোডাক্টিভিটি কমে যায় বা ইল্ড কমে যায়, তখন এই এডিশন বা সাবট্রাকশন বা এই চেঞ্জ ইন ওয়াটার মানে সয়েল প্রপার্টি, এটাকে বলতেছে সয়েল পলিউশন। সয়েল পলিউশন, তো সয়েলের পলিউশন হলে কি হতে পারে, সয়েল কি হতে পারে, তার স্ট্রাকচার মানে টেক্সচার চেঞ্জ হয়ে যেতে পারে, টেক্সচার চেঞ্জ হয়ে গেলে কি হতে পারে, ইভেন আছে কি যেগুলো ছিল কি কোহেসিভ সয়েল সেগুলো লুজ সয়েল হয়ে যাচ্ছে, তাহলে এই সয়েলগুলো সহজে অল্প পানিতেই ভেসে চলে যাচ্ছে, মানে সয়েলের ইরোশন ঘটে যাচ্ছে। ঠিক আছে, তো সয়েল পলিউশন কেন হয়, যদি অতিরিক্ত মাত্রায় আমরা পেস্টিসাইড ফার্টিলাইজার ব্যবহার করি বা সয়েলে যদি আমি ওয়েস্ট ডাম্প করি, সলিড ওয়েস্ট, যেমন তোমার আমার বাসা বাড়িতে যে ওয়েস্ট তৈরি হয় দিনকে দিন, সেটা আমরা কি করে দেই, আমার বাসার বাইরে থাকা একটা ভ্যানে দেই, সে ভ্যান কি করে ঢাকা শহরে একটা ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়, সেখানে ফেলে, সেখান থেকে ট্রাকে করে ওয়েস্ট গুলো নিয়ে যেয়ে ফেলা হয় মাতুয়েল ওয়েস্ট ওয়াটার মানে ওয়েস্ট ল্যান্ডফিলে অথবা ধরো আমিনবাজার ল্যান্ডফিলে। তো যখন কিনা এখানে ফেলতেছে মাঝামাঝিতে তোমার ওয়েস্ট কিন্তু কোনো মাটির সাথে ইন কন্ট্যাক্টে আসতেছে না, এতে ঢাকা শহরের সয়েল পলিউশন কিছুটা কম হচ্ছে। কিন্তু তুমি যদি যত্রতত্র এই ওয়েস্ট গুলো ফেলে দিতা, তাহলে কিন্তু সয়েল কি হয়ে যেত, কন্টামিনেটেড হয়ে গেল। এছাড়া ডিফরেস্টেশন, তুমি যত গাছ কেটে ফেলবা মাটি তত লুজ হয়ে যাবে, সয়েল ইরোশন তত বেশি হয়ে যাবে। এছাড়া আরবানাইজেশন, আরবানাইজেশনের কারণে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে ডিফরেস্টেশন হচ্ছে। আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে কি হচ্ছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়তেছে, বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের সময় যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো ওয়াশড আউট হয়েই তো আমার রিভারে যায়, ওয়াটার পলিউশন ঘটে, এইগুলোই তো ফার্টাইল সয়েলের উপরে যে জমে যে সয়েলের ফার্টিলিটি কমায় দিচ্ছে। ঠিক আছে, তো এইগুলো হলো সয়েল পলিউশনের অ্যাসপেক্টস। যদি আমি সোর্সের কথা বলি, প্রথমে আসে ইন্ডাস্ট্রিয়াল সোর্স। ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট তৈরি হয়, সেটা সলিড ওয়েস্ট হোক বা ওয়েস্ট ওয়াটার হোক, সবগুলোই থাকে কি টক্সিক ম্যাটেরিয়ালে পরিপূর্ণ, অর্গানিক, ইনঅর্গানিক, হেভি মেটালে। এইগুলো কি হচ্ছে, যদি যখন সয়েলে যায় ডিরেক্টলি সয়েলের ক্ষতি করে। আবার কি এগ্রিকালচার ওয়েস্ট থেকে তৈরি হয়, এগ্রিকালচারে ফার্টিলাইজার, পেস্টিসাইড, হার্বিসাইডস, ম্যানিওর, এইগুলো আমরা ব্যবহার করি। এইগুলো কি করে, সয়েলের যেরকম ফার্টিলিটি বাড়ে, অনিয়ন্ত্রিত উপায়ে যদি আমরা ব্যবহার করি, তখন হয়ে যায় কি এগুলো সয়েলের আবার ক্ষতি করে। এবার হলো ডিসকার্টেড ম্যাটেরিয়াল এন্ড রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস এন্ড প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগগুলো আমরা যত্রতত্র ফেলে রাখলে সয়েলের কোনো ক্ষতি লাভ হয় না, সয়েলের বরঞ্চ ক্ষতি হয়। এছাড়া যে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট, যেমন পাওয়ার প্ল্যান্ট থেকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে ওয়েস্ট তৈরি হয়, সেই ওয়েস্ট গুলো যদি আমি কোনো একটা মাটিতে চাপা দিয়ে রাখি বা মাটির উপর রেখে দেই, তো নিয়ার বাই সয়েল গুলো কি হয়ে যাবে, এই রেডিও অ্যাক্টিভিটি দ্বারা কন্টামিনেটেড হয়ে যাবে। রেডিয়েশনের কারণে সেখানকার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, সেখানকার ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ততা আসবে, ইভেন ফসলের মধ্যে এই রেডিও অ্যাক্টিভিটি গুলো চলে আসতে পারে, এতে এই ফসল কনজিউমকারীরা মারাত্মকভাবে হেলথ হ্যাজার্ডে পড়তে পারে। তার ইফেক্ট গুলো কি কি, ইফেক্ট হলো এগ্রিকালচারে সয়েল পলিউশন মানে কি, মাটির ক্ষয় হয়ে যাওয়া, মাটির প্রপার্টি চেঞ্জ হয়ে যাওয়া, তারপরে মাটির ফার্টিলিটি কমে যাওয়া, তাহলে কি হয়ে যাবে, আমার ক্রপ ইল্ড করে যাবে, ক্রপের ইল্ডটা কি হয়ে যাবে, কমে যাবে। ইকোলজিক্যাল ইমব্যালেন্স হবে, আরবান
এরিয়াতে আমরা কি করি, আমাদের স্ট্রিটের ওয়েস্ট ওয়াটার বা বৃষ্টির পানিগুলোকে জেনারেলি একটা ওপেন ড্রেনের মাধ্যমে পাস করে নিয়ে যায়। এখন এই ওপেন ড্রেনে আমার যদি এগুলো প্লাস্টিক গুলো চলে আসে, পলুটেন্ট গুলো চলে আসে, তখন ক্লগিং হবে, বৃষ্টির সময় পানিটা ভালোভাবে রান করতে পারবে না, বৃষ্টির পানি সিটিতে জমে যাবে, যেটাকে বলতেছি আমরা ওয়াটার লগিং। সিটিতে ওয়াটার লগিং, তোমরা চিটাগং দেখো, ঢাকা শহরে দেখো, অল্প বৃষ্টিতে অনেক সময় ওয়াটার লগিং হয়। কারণ এই সলিড ওয়েস্ট গুলো, যেগুলো কিনা সয়েলের ক্ষতি করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিটি নেটওয়ার্ক, ওয়াটার নেটওয়ার্ক বা সুয়ের নেটওয়ার্ক গুলোকে প্রবলেম ফেস করে। এছাড়া পলুটেড সয়েল থেকে দুর্গন্ধ তৈরি হয়, পলুটেড সয়েল থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরিত হয়, যেটা কিনা আমাদের শরীরের জন্য খারাপ। এছাড়া যখন সয়েলটা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট দ্বারা কন্টামিনেটেড, সে সয়েল থেকে রেডিও অ্যাক্টিভ রে বের হইতে থাকে, যেটা মানুষের হেলথ হ্যাজার্ডের কারণ। এখন এসব কিছু জানার পর আমাদের কন্ট্রোল মেজার জানতে হবে। প্রথম কন্ট্রোল হইলো, আমরা দেখতেছি মাটির ক্ষয় হচ্ছে কেন, বনভূমি ধ্বংসের কারণে। এজন্য যেখানে কম গাছ আছে সেখানে বেশি বেশি গাছ লাগাবো, যেখানে কিনা গাছ একবারে উধাও করে ফেলছিলাম সেখানে আমরা রিফরেস্ট্রেশন করব, পুনরায় আমরা আবার গাছ লাগাবো। অর্গানিক ফার্মিং করব, ফার্টিলাইজারের ব্যবহারটা আমরা একেবারে কমায় দিব না, মানে কেমিক্যাল গুলো কমায় দিব, কিন্তু আমরা কি অর্গানিক ফার্টিলাইজেশনের দিকে চলে যাব। সলিড ওয়েস্ট ম্যানেজ করতে হবে। আমাদের যে সলিড ওয়েস্ট, যেমন কিছুদিন ধরে কিছু নিউজ দেখতেছিল যে আমাদের ঢাকা শহরে মিথেনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। এটা কই থেকে আসতেছে? আমাদের যে ল্যান্ডফিল আছে, মাতুয়াল আছে, আমিন বাজার, এই ল্যান্ডফিল মানে কি, যত ওয়েস্ট আছে সবগুলো ওয়েস্ট গুলো ওখানে ফেলে রাখি আমরা, এক জায়গায় জমায়ে রাখি, এখান থেকে আমাদের মিথেন গ্যাস তৈরি হচ্ছে। তো সয়েলের যেমন ক্ষতি করতেছে, লিচিং হচ্ছে, লিচেটের কারণে সয়েল কন্টামিনেশন হচ্ছে, সাথে সাথে আমাদের এখান থেকে কি বের হয়ে যাচ্ছে, মিথেন গ্যাস আসতেছে। তাহলে আমাদের এয়ার পলিউশন হচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে। আর যদি গলিত পচা সলিড ওয়েস্ট থেকে যে লিকুইডের মতো বের হয় সেগুলোকে বলে লিচেট, এটা আবার গ্রাউন্ড ওয়াটারে মাটির মধ্যে দিয়ে পাস করে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট করতে পারে, বা নিয়ার বাই ওয়াটার বডিতে পৌঁছে গেলে ওয়াটার কন্টামিনেশন করতে পারে। ঠিক আছে। এখন যদি আমি প্লাস্টিক ব্যাগের কথা চিন্তা করি, প্লাস্টিক ব্যাগ হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বার্নিং ইস্যু। যে প্লাস্টিক ব্যবহারের কারণে প্লাস্টিক যে ওয়েস্ট তৈরি হচ্ছে, নট অনলি প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক থেকে যে ওয়েস্ট তৈরি হচ্ছে, সে ওয়েস্ট গুলো আমাদের মেরিন লাইফকে একবারে ধ্বংস করে দিচ্ছে। 2051 সাল নাগাদ এমন হবে যে সমুদ্রে যত মাছ থাকবে ঠিক ততগুলোই আমার প্লাস্টিক থাকবে। আমাদের প্রেডিকশন এরকম, যদি আমরা নিজেদেরকে এখনই নিয়ন্ত্রণ না করতে পারি। তো আমাদের এই প্লাস্টিক ব্যাগের পরিবর্তে আমাদের বায়োডিগ্রেডেবল ক্লথের ব্যাগ বা পেপার ব্যাগ ব্যবহার করা উচিত, কারণ এগুলো মাটির সাথে মিশে যাবে, এগুলো কি ডিগ্রেড করে যাবে, এগুলো আমাদের ক্লগিং করবে না, মাটির ফার্টিলিটি নষ্ট করবে না, এগুলো পারসিস্ট করবে না। এছাড়া আরেকটা অপশন আছে যে আমাদের এই প্লাস্টিক ব্যাগগুলোকে রিইউজ আমরা করতে পারি। প্লাস্টিককে আমরা রিইউজের মাধ্যমে, মানে ওয়েস্ট হইতে দেওয়া যাবে না, ফেলে দেওয়া মানে ওয়েস্ট হবে, আমাকে প্লাস্টিকের ওয়েস্টটাকে দূর করতে হবে। এরপর বায়োমেডিক্যাল ওয়েস্ট শুড বি কালেক্টেড অ্যান্ড ইনসিনারেটেড ইন ইনসিনারেটর। বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে কি বোঝাচ্ছে? মেডিকেল সার্ভিস থেকে যে ওয়েস্ট গুলো তৈরি হয়, যেমন হসপিটাল ক্লিনিক থেকে কি হচ্ছে, আমাদের মেডিসিনের থেকে ওয়েস্ট তৈরি হচ্ছে, আমাদের অপারেশনের পর ওয়েস্ট তৈরি হচ্ছে, যেসব সামগ্রী বা যেসব ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, গ্লাস, স্টিল, সেগুলো আমরা ফেলে দিচ্ছি। তো এইগুলো তো মানুষের কন্ট্যাক্টে আসলে মানুষ অতি দ্রুত বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এই জন্য অন্যান্য সলিড ওয়েস্ট আমরা যেখানে সেখানে ফেলে রাখতে পারি, ল্যান্ডফিল যেখানে সেখানে বানাইতে পারি, কিন্তু এই বায়োমেডিক্যাল ওয়েস্টের জন্য যেখানে সেখানে ল্যান্ডফিল বানাইতে পারবো না, যেখানে সেখানে এই যত্রতত্র এগুলোকে ফেলে রাখতে পারবো না। এজন্য কি করতে হয়, বায়োলজি, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলো আছে এগুলোকে ইনসিনারেট করতে হয় ইনসিনারেটরে। ইনসিনারেটর হলো কি, অতি উচ্চ তাপমাত্রার এক ধরনের চুল্লি, যেখানে কিনা আমরা কি করি, এই ওয়েস্ট গুলোকে দিলে এইগুলো কি হয়ে যায়, একবারে পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, ওয়েস্টের ভলিউম কমে যায়, পরবর্তীতে এটা আমরা কন্ট্রোলড ওয়েতে এগুলোকে ডাম্প করি। তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে যাতে সয়েল পলিউশন না ঘটে এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। তো এর মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ করছি। তো এই চ্যাপ্টারে আমরা দেখলাম এনভায়রনমেন্টের পলিউশনটা কি, এনভায়রনমেন্টাল পলিউশন যে ঘটে পলিউটেন্টের মাধ্যমে, সেই পলিউটেন্ট গুলো কত ভাবে ক্যাটাগরাইজ করতে পারি, আর এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, যে এয়ার পলিউশন কি 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 কারণে এয়ার পলিউশন ঘটে, এবং এয়ার পলিউশন গুলোকে, এয়ার পলিউটেন্টের সোর্স গুলো কি, এবং এই পলিউশন গুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। বুঝতে পারলাম? কোনো কোশ্চেন আছে এখানে? কিছুটা থিওরিটিক্যাল বেজ এখানে, বাট তোমাদের রিলেটিভলি পড়তে হবে যে এটার সাথে ওটা, এয়ার পলিউশনে কোন একটা কম্পাউন্ড, ধরো তুমি যদি বলো এগ্রিকালচারের কথা চিন্তা করো, তো এগ্রিকালচারের থেকে, এগ্রিকালচারাল ল্যান্ড থেকে
এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে। তো তোমাকে তখন ওই পলিউটেন্ট গুলো একত্রিত চিন্তা করে তার ইফেক্ট, কিভাবে এগুলো পলিউশন দূর করা যায়, সেসব মিজার কোনটা কোনটা কি আছে সেগুলোকে একত্রিত করতে হবে। মানে তোমাদের রিলেটিভলি স্টাডি করতে হবে এবং কম্পাইলেশনের মাধ্যমে পড়াশোনা করতে হবে। তুমি চিন্তা অ্যান্সার করতে পারবে না শুধুমাত্র এই লাইনটা তুমি যদি একবার ঠোঁটস্থ করো, এই লাইনটা লিখে তুমি এই অ্যান্সারটা করতে পারবে না। ঠিক আছে, এই জন্য মুখস্থ বিদ্যার তুলনায় তোমরা বুঝে পড়াটাকে এমফাসাইজ দিবা। এখন বলো এখানে কোনো টপিকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোন কোশ্চেন আছে বা কোয়ারি? স্যার এখানেও কি স্যার কেস স্টাডির মতো কোনো কোশ্চেন আসতে পারে? কেস স্টাডি এখন দেখো আমাদের 2-3 মার্কসে কি আমরা কি কেস স্টাডি টাইপের দিতে পারি? বাট আসতে পারে। আমরা সাপোজ বলতেছি যে আমি যে বাসায় আছি, বাসার পাশ থেকে আমার এখানে ডে টু ডে এখানে ওয়েস্ট ফেলে যায়, তাই এখান থেকে আমাদের এনভায়রনমেন্টের কি কি পলিউশন হতে পারে, লিখতে পারার কথা না তোমাদের? জি স্যার। আর কোনো কোয়ারি বা কোশ্চেন? স্যার সেমিস্টার ফাইনালে কিভাবে কোশ্চেন আসবে এরকম আচ্ছা, সেমিস্টার ফাইনালটার কোশ্চেনের কথা যদি বলি, মোটামুটি আমি 3 সেট কোশ্চেন করব মেবি, সেখান থেকে তোমাদের 2 সেট অ্যান্সার করতে হবে। তো 3 সেটের মধ্যে থেকে তোমাদের 2 সেট, এবং এই সেটটা আমার কোনো চ্যাপ্টার ওয়াইজ থাকবে না, তোমাদের আমার ফুল টপিকের উপরই তোমাদের কোশ্চেন থাকবে। মানে আমার আসলে চ্যাপ্টার ওয়াইজ আনতে পারবো না। তো তোমাদের ফুলটা করতে হবে। আমরা প্রথমে কি পড়েছিলাম? প্রথমে আমরা পড়েছিলাম যে স্যানিটেশন কি, বাংলাদেশের স্যানিটেশনের সিনারিও কি, এসব নিয়ে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছিলাম ডিজিজ ট্রান্সমিশনটা কিভাবে ঘটে, সেটা আলোচনা করেছিলাম। ডিজিজ ট্রান্সমিশন পাথওয়ে কিভাবে আটকায় দেওয়া যায় সেটা আলোচনা করেছি। এরপর লো ইনকাম পপুলেশনের জন্য আমরা কি কি স্যানিটেশন বা ল্যাট্রিন ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারি এবং সেই ল্যাট্রিন গুলো কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা পড়েছি, এবং বড় একটা সময় ধরে প্রায় 7 থেকে 8 উইক। এরপর আমরা সেপটিক ট্যাঙ্ক, এটা হলো একটা অনসাইট স্যানিটেশন টেকনোলজি, আরবান এরিয়াতে বেশি ব্যবহৃত হয়। সেপটিক ট্যাঙ্ক কি, কিভাবে সেপটিক ট্যাঙ্ক কাজ করে, এবং সেপটিক ট্যাঙ্ক ডিজাইন আমরা দেখেছি। ডিজাইন প্রবলেম আসতে পারে তোমাদের, ল্যাট্রিনের ডিজাইন প্রবলেম আসতে পারে। এরপরে দিকে আমরা কি বললাম, ফিকাল স্লাজ ম্যানেজমেন্টটা কি, ফিকাল স্লাজ ম্যানেজমেন্টটা কি, তার কম্পোনেন্ট গুলো কি, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট কেন আমাদের দরকার, বাংলাদেশে ফিকাল স্লাজ ম্যানেজমেন্টের স্ট্যাটাস কি, বা বাংলাদেশের জন্য ফার্দার কি করা যেতে পারে। তারপর বললাম কমিউনিটি পার্টিসিপেশন, যে কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের কমিউনিটি পার্টিসিপেশন দরকার। তো আমাদের স্যানিটেশন সিস্টেমে বা এমার্জেন্সি স্যানিটেশন ফ্যাসিলিটি ডেভেলপ করতে যে আমাদের কি ধরনের স্যানিটেশন ওয়ার্কে কেমন পার্টিসিপেশনটা থাকবে, মানুষের অবদানটা কোথায় থাকবে, মানুষ পার্টিসিপেট করবে কি করবে না, কি করলে পার্টিসিপেশন করবে না, এসব কিছু কিছু জিনিস আলোচনা করেছি। আর আজকে লাস্টে পড়লাম আমরা এনভায়রনমেন্টাল স্যানিটেশন। তো এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা কি, এনভায়রনমেন্টাল স্যানিটেশনের বিভিন্ন কম্পোনেন্টে কিভাবে পলিউশন ঘটতেছে, তার সোর্স গুলো কি, কজ গুলো কি, ইফেক্ট গুলো কি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এইসব টপিক আমি ফুল সিলেবাসটা একবার বলে গেলাম। এসব টপিক থেকে তোমাদের কোশ্চেন হবে কিছু ডিজাইন প্রবলেম থাকবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, অবশ্যই নোট ডাটা থেকে হয়তোবা। তারপরে তোমাদের কিছু থাকবে কনসেপচুয়াল কোশ্চেন, রিলেটিভ, ধরো এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারের সাথে মিল থাকতে পারে, কারণ স্যানিটেশন নেই তো পুরো কথাবার্তা, একটা থেকে আরেকটার সাথে মিল থাকতে পারে, ডেসক্রিপটিভ কোশ্চেন। আর ডিরেক্ট ডেফিনেশন আসবে না, এটা কাকে বলে, এটা কাকে বলে, এটা কাকে বলে না, বাট এক্সপ্লেন করা, ডিসক্রাইব করা, ডিস্টিংগুইশ করা, একটার অ্যাডভান্টেজ অন্যটার ডিসঅ্যাডভান্টেজ, এই টাইপের কোশ্চেন আসতে পারে। বুঝতে পারছো সিয়ার? হোয়াট ইজ স্যানিটেশন, এরকম কোশ্চেন আসার পসিবিলিটি খুব কম। স্যার